প্রথম কথা দেখো, রিজার্ভেশন পলিসিতে কিছু লিমিটেশনস আছে। হ্যাঁ, তো সেই রিজার্ভেশনটা আমাদের আরো অনেকটা বাড়ানোর প্রয়োজন। হ্যাঁ, সেটা আমার মনে হয়। কারণ আহ, এটা সত্যি একটা ব্যারিয়ার। আরেকটা হচ্ছে যেটা আমার যে প্রতিবন্ধকতা, আর সেখানে যে আমি সমস্যাটা ফেস করছি, সেটা হচ্ছে এই যে ধরো মানে এখানে বেশ কিছু ফেসিলিটিস যেগুলো ধরো অলরেডি আরপিডি অ্যাক্টে আছে। আহ, যেমন একটা হচ্ছে, আমি আগেও বলেছিলাম, এই যে হাই সাপোর্ট ফেসিলিটিস বলে যেটা আরপিডি অ্যাক্টে প্রোভাইড করা হয়। যদিও সেখানে কি ধরনের ফেসিলিটিস প্রোভাইড করা হয় সেটা খুব পরিষ্কার নয়। কিন্তু এই হাই সাপোর্ট ফেসিলিটিস যেটা, সেটা মানে সেই বিষয়ে কিন্তু অনেকেই অ্যাওয়্যার নন। তো সেটা যারা ধরো পার্মানেন্ট ডিসেবিলিটি যাদের আছে তারা সেটা নিতে পারেন। কিন্তু এইখানে এই হাই সাপোর্ট ফেসিলিটিস এর যে ফরম্যাটটা আছে, সেই ফরম্যাটটা আবার তুমি যদি দেখো, সেখানে কিন্তু এইটা পাওয়াটা খুব ইজি ব্যাপার না, একটা স্কোর করতে হয়। তো সেই স্কোর করার জন্য যে ক্রাইটেরিয়াটা দেয়া হয়েছে, সেখানে কিন্তু সহজে খুব একটা কেউ এই হাই সাপোর্ট ডিসেবিলিটিটা ক্লেম করতে পারবেন না। তো এটা অনেক যুদ্ধ লড়াইয়ের পর আমি ক্লেম তো করেছি আমাদের স্টেট থেকে, এবং সেটা ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। কিন্তু সেটা কিন্তু এখনো তোমার পেন্ডিং অবস্থাতেই পড়ে রয়েছে। তারপর ধরো এই যে ট্রান্সপোর্ট ফেসিলিটিসটা, তো এই যে ট্রান্সপোর্ট ফেসিলিটিসটা এখনো অবধি মানে আমাদের সমস্ত রকম পাবলিক ট্রান্সপোর্ট কমপ্লিটলি ইনঅ্যাক্সেসেবল। তো এই ইনঅ্যাক্সেসেবল থাকার জন্য আমাকে যে পরিমাণ অর্থ ব্যয় করে প্রত্যেকদিন এই এক ক্যাবের সাহায্য নিতে হয়, সেইটা খুব মানে সেটা একটা খুব ব্যয়বহুল বিষয়। তো এবার এগুলো, বাট 2022-এর একটা ইউজিসির একটা গাইডলাইন আছে। সেই গাইডলাইন অনুযায়ী কিন্তু কলেজ এবং ইউনিভার্সিটি দুই দিক থেকেই তোমার পাবলিক ট্রান্সপোর্টের সাথে একটা নেটওয়ার্ক বিল্ড আপ করে পাবলিক ট্রান্সপোর্টকে অ্যাক্সেসেবল করার কথা। এবং যতদিন না পর্যন্ত এই অ্যাক্সেসিবিলিটিটা হচ্ছে, যতদিন না পর্যন্ত পাবলিক ট্রান্সপোর্টটা অ্যাক্সেসেবল হচ্ছে, ততদিন অবধি কিন্তু তাদের অ্যাক্সেসেবল মানে হায়ার এডুকেশন ইনস্টিটিউট যেগুলো আছে, সেখানে কলেজ, রিসার্চ ইনস্টিটিউট, ইউনিভার্সিটি সবকিছুই তার মধ্যে ইনক্লুডেড। তো তাদেরকে কিন্তু অ্যাক্সেসেবল ট্রান্সপোর্ট প্রোভাইড করা দরকার। মানে অলরেডি হাই সাপোর্ট ডিপেন্ডেন্টের জন্য যদি আমি একটা অ্যাসিস্ট্যান্স পাই, তো সেই জায়গাটাও যেহেতু আমরা পাচ্ছি না, তারপর তার একটা মানে প্রতিটা ক্ষেত্রে আমাদের অ্যাক্সেসিবিলিটির অভাব থাকার জন্য আমাদের অন্য মানুষগুলোর উপর ভীষণভাবে ডিপেন্ডেন্ট হয়ে যেতে হয়। তো এই যে একটা কেয়ার গিভার অ্যালট করা এবং একটা ট্রান্সপোর্টের একটা বিপুল খরচা। তো তারপরেও আবার আরেকটা সমস্যা হয় কেয়ার গিভিং এর ক্ষেত্রে, ডিসেবিলিটি মানে যারা প্রতিবন্ধী মানুষ, তাদেরকে কেয়ার গিভ করার যে আইডিয়াটা, সেটা সমস্ত বাইরে যে সমস্ত সেন্টার গুলো আমরা দেখি তাদের কাছে একদমই পরিষ্কার নয়। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে যদি এতটা ব্যয়বহুল হয়ে যায়, তাহলে আমি আমার চাকরির পরিপ্রেক্ষিতে যে মানে যে স্যালারিটা পাচ্ছি, তো সেটা তো যথেষ্ট হয়ে উঠছে না। আর আমরা প্র্যাকটিক্যালি একটা লাস্ট পে রিভিশন অনুযায়ী আমরা যে ট্রাভেল অ্যালাওয়েন্সটা পাই, সেটা মাসে 800 টাকা। সেটা প্র্যাকটিক্যালি কিছুই না। মানে প্র্যাকটিক্যালি মানে সবাই তো একই ডিস্টেন্সে, সবার তো কর্মক্ষেত্রটা সমান ডিস্টেন্সে নয়, মানে সমান দূরত্বে নয়। তো সেক্ষেত্রে দূরত্ব অনুযায়ী ফেয়ারটাও ভ্যারি করে। তো এখানে যে পরিমাণ ক্যাব অ্যালাওয়েন্সটা দিতে হয় আমাদের প্রত্যেক মাসে, তো সেটা আমি আমার দিকটা বলতে পারি, সেটা যদি 8,000 টাকাও হয় তাও সেটা সাফিসিয়েন্ট না। যে পরিমাণ অর্থটা ব্যয় হয় এক্ষেত্রে। তো সেইটা ধরো এই যে তারপর আরেকটা ব্যাপার হচ্ছে বিভিন্ন সেমিনার বা এইসব মানে সেমিনার বা যে কোনো ওয়ার্কশপ ইভেন্টে পার্টিসিপেট করার জন্য সেখানেও কোনো রকম অ্যাটেন্ডেন্টকে অ্যালাওয়েন্স দেওয়া বা ফ্লাইট অ্যালাওয়েন্স দেওয়া, মানে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বা ক্যাব অ্যালাওয়েন্স, এসবের আলাদা করে কোনো মানে ব্যবস্থা নেই। তাহলে আমি যেমন নিজের ক্ষেত্রে বলতে পারি, অনেক ক্ষেত্রেই কিন্তু আমাকে এগুলো মানে দূরের যে কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ে আমাকে আমন্ত্রণ জানানোর পরও কিন্তু আমি এগুলোতে পার্টিসিপেট করতে পারিনি। এক তো অ্যালাওয়েন্সের একটা ব্যাপার আছে যে এই অ্যালাওয়েন্স গুলোর কোনো ব্যবস্থা নেই।
আরেকটা হচ্ছে যে এখন অব্দি আরপিডি অ্যাক্ট থাকার পরেও কিন্তু তোমার অ্যাক্সেসিবল ওয়াশরুম বলো বা প্রপার অ্যাক্সেসিবল ইনফ্রাস্ট্রাকচার বলো, এগুলো কিন্তু আমরা পাচ্ছি না। তো সেই জায়গাগুলো থেকে আমার যতটা আমি নিজেকে মানে প্রোডাক্টিভ করে তুলতে পারতাম, সেই জায়গাটা তো অনেকটাই ব্যাহত হচ্ছে না। তো কারণ একটা হচ্ছে যে তোমার প্রপার আমাদের ব্যবস্থা নেই, সে কেয়ার গিভিং এর ক্ষেত্রেই বলো, ট্রান্সপোর্টের ক্ষেত্রেও ভালো। কারণ প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমাকে আলাদা আলাদা করে অ্যাসিস্ট্যান্স বা অ্যাটেন্ডেন্ট নিয়োগ করতে হয়, তো সেটা তো সম্ভব না। আর তাছাড়া যে কোনো ধরো প্রতিবন্ধকতার ক্ষেত্রে অন্য যে কোনো অপ্রতিবন্ধী ব্যক্তিত্বের থেকে আমাদের যেহেতু কিছু লিমিটেশনস থাকে, ফিজিক্যাল কিছু লিমিটেশনস থাকে, তো সেক্ষেত্রে আমাদের একটা কাজ করতেও অনেকটা সময় লেগে যায়। তো এবার সেখানে যদি আমি যেহেতু কোনো ক্ষেত্রেই সরকারি সাহায্য পাচ্ছি না, আবার যাতায়াতের জন্য একজন অ্যাসিস্ট্যান্স, আবার বাড়ির কাজের জন্য আরেকজন অ্যাসিস্ট্যান্স, এরম ভাবে যদি আমাকে নিয়োগ করতে হয়, তাহলে আমি যখন নিয়োগ করতে পারছি না তখন আমাকে নিজেকেই করতে হচ্ছে, এবং সেটার জন্য কিছুটা প্রোডাক্টিভিটি আমাদের কমে যাচ্ছে বলে আমার মনে হয়। তো এই বিষয়গুলো আইন থাকার পরেও কেন কোনো রকম প্রয়োগ হচ্ছে না, সেটা কিন্তু সত্যি খুব উদ্বেগের বিষয়। তো আমার মনে হয় যদি মানে আমরা এই ফেসিলিটিস গুলো পাই, তাহলে অ্যাটলিস্ট মানে ধরো একজন ছাত্র যে কিনা তার টিচারকে আদর্শ হিসেবে মানছে, সেও যখন জানবে যে আমার জন্য সরকার থেকে আমি যদি এরকম একটা একাডেমিক্সে এই জায়গায় যে কোনো একটা জায়গায় একাডেমিক্সে জয়েন করি, সেখানে আমার জন্য যদি এই ফেসিলিটিস গুলো রাখা হয় এবং আমার জন্য এই ফেসিলিটিস গুলো আছে, তাহলে সেও কিন্তু পরবর্তীকালে তোমার একাডেমিক্সে জয়েন করার জন্য উৎসাহিত বোধ করবে। এবং তার জন্য আমরা যেটা সব সময় বলি যে আমাদের ভিজিবিলিটিটা বাড়ানো দরকার। তো এই ক্ষেত্রে আমরা অনেক বেশি আমাদের কাছে আমরা প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের পরবর্তী কালে আমাদের পেশায় পাবো, অনেক বেশি করে পাবো। মানে একটা চিন্তা ভাবনা, তারপর ধর একটা ওরিয়েন্টেশন করারও প্রয়োজন আছে যে একজন প্রতিবন্ধী ব্যক্তি যখন কোনো একটা মানে অর্গানাইজেশনে চাকরির জন্য তাকে নিযুক্ত করা হচ্ছে, সেখানে বেশ কিছু মানে প্রযুক্তিগত দিক থাকা দরকার। তো কি প্রয়োজন, তা সেগুলো নিয়ে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম বড় বা ওয়ার্কশপ হওয়ারও প্রয়োজন আছে, কিন্তু সেগুলোর কোনো ব্যবস্থা এখনো অব্দি আমি তো দেখিনি।